চোখ ধাঁধানো আভিজাত্য নিয়ে কুচকুচে নেভি ব্লু রঙের একদম ব্লাড টিউব মার্সিডিজ বেঞ্চের ক্লাস গাড়িটা সাই সাই করে শুয়ে চলেছে পিচ ঢালা পথ ছেড়ে। আজ বারিশের শিক্ষকতার প্রথম দিন, মানে আজ থেকে সে পুরোদমে ক্লাস নেওয়া শুরু করবে। খুব ভোর থেকে ঘুম থেকে উঠে শোরুম থেকে এই বিলাসবহুল গাড়িটা নিয়ে নামে নিজের নামে করে নিয়ে সোজা কলেজের উদ্দেশ্যে রওনা হয়েছে সে। চুলগুলো কপালের উপর একদম এলোমেলোভাবে লেপ্টে আছে তার। পরনে গাঢ় নীল রঙের প্রিয়ময় শার্টের ওপর 3টা বোতাম খোলা, যার কারণে গলাটা সুগঠিত, পেশি স্পষ্ট। গাড়ির স্পিকারে হাই ভলিউমের বাজছে গ্রেটার অনলি গানটা। সেই হিপ হপ বোর্ডের তালে তালে যেন এক হাতে স্টিয়ারিং হুইলস ঘুরিয়ে অত্যন্ত বেপরোয়া গতিতে গাড়ি ড্রাইভ করেছে সে। সাথে ডান পা অ্যাক্সিলারেটরের অনবরত চাপ বাড়িয়েই চলেছে। হুটহাট গিয়ার শিফট করায় খসখস শব্দ আর টায়ারের ঘর্ষণে রাস্তায় যেন কেঁপে কেঁপে উঠেছে। তীব্র গতিতে এঁকে বেঁকে ছুটে তার গাড়ি ফুটপাতে থাকা পথচারী রাস্তায় চলন্ত গাড়িটি এই খামখেয়ালি রূপ দেখে আতঙ্কিত চোখে তাকাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দেবে কাউকে। কিন্তু বারিশের সেই দিকে ভূক্ষোভ নেই। ওর মুখবয়ে একদম থমথমে, দুই ভ্রুর মাঝখানে সূক্ষ্ম একটা ভাঁজ। এক হাতে স্টিয়ারিংয়ের সামনে, অন্য হাতটা উইন্ডো সিটের ওপর আসল ভঙ্গিতে ফেলে রেখেছে সে। কলেজের মূল ফটকের কাছাকাছি আসতেই মার্সিডিজের অবাধ্য গতি আচমকায় ব্রেক চেপে গাড়ির স্পিকার কমিয়ে আনলো সে। নিমিষে যেন অন্য এক মানুষ সে। একদম শান্ত, ভদ্র আর সুবোধ যুগের মতো গাড়িটা গেটের ভেতরে ঢুকে পার্কিং জেনে থামলো। গাড়ি পার্ক করে সে ড্যাশবোর্ডের আয়নায় নিজের দিকে তাকালো। আয়নায় তাকিয়ে শার্টের খোলা বোতামগুলো একে একে আটকে নিল। শেষ বোতামটি লাগানোর সাথে সাথে কপালে আড়ালে ঢাকা পড়ে গেল গলায় রুপোলি চেইনটা। শার্টের কলারটা সোজা করে প্যান্টের বেলটা টেনে গাঢ় নীল শার্টটা নিখুঁতভাবে এং করতে ওর দীর্ঘ টান টান শরীরটা নিয়ে এরপর হাত দিয়ে এলোমেলো চুলগুলো টেনে সেট করে নেয় একদম পেছনের দিকে। সবশেষে পকেট থেকে একটা সাদা ফ্রেমের চশমা বের করে চোখে পড়তেই পুরো লোকে 1 সেকেন্ডে বদলে গেল। একটু আগেই সে বেপরোয়া যুবকটি চোখের পলকে রূপান্তরিত হলো এক গম্ভীর পরিপাটি ব্যক্তিত্ব। সব ঠিকঠাক করে গাড়ি থেকে নেমে লম্বা পদক্ষেপে অফিস রুমের দিকে হাঁটা ধরল সে। কিছু একটা মনে পড়তে একটু দাঁড়ালো। পকেট থেকে ট্রাই বের করে সেটা বাঁধতে বাঁধতে বাকি পথ গেল। চওড়া কাঁচ, সোজা মেরুদণ্ড আর সামনের দিকে রাখা শান্ত ধারালো দৃষ্টির মাঝে এমন একটা গম্ভীর ভাব ছিল যে পুরো পরিবেশকে এক লহমায় স্তব্ধ করে দিতে পারে। এদিকে কলেজের প্রসঙ্গে তখন রীতিমতো শোরগোল পড়ে গেছে। এমন রাজকীয় আর কোটি টাকার গাড়ি থেকে একজন নতুন শিক্ষকের নামতে দেখে উপস্থিত শিক্ষার্থীদের চোখে চড়গাছ। বিশেষ করে মেয়ে স্টুডেন্টদের দল যেমন পলক ফেলতেই ভুলে গেছে। বারিশের এই তীক্ষ্ণ চোয়াল, ফর্সা গায়ের রং, চশমার আড়ালে ঢাকা রহস্যময় চোখ আর গ্রিক মূর্তির মতো সুঠাম শারীরিক গঠন মুহূর্তের মধ্যে চারপাশটা সৃষ্টি করলো ভিন্ন আলোড়ন। ক্যাম্পাসের সবগুলো মনোমুগ্ধ নেয় এক দৃষ্টিতে তাকিয়ে আছে নতুন স্যারের দিকে। ওই দেখ, ইনি কি নতুন স্যার? হ্যাঁ, কালকে ওনাকেই অ্যাডমিশন রুমে দেখেছিলাম, প্রফেসর ফাইজান বারিশ। ও ভাই, কি ড্যাশিং! জাস্ট লুক অ্যাট হিম, পুরো ক্রাশ মেটেরিয়াম। একদম ঠিক বলেছিস, কি হট স্টাইল আর বডি স্ট্রাকচার দেখে জাস্ট পারফেক্ট। আমি এখন থেকে রোজ কলেজে আসবো। বারিশ এসব ফিসফিসানিকে সম্পূর্ণ উপেক্ষা করে সোজা অফিসের রুমে ঢুকলো। সেখানে নিজের আসনে বসে বাকি শিক্ষক শিক্ষার্থীদের সাথে সৌজন্যমূলক কথাবার্তা শেষ করলো সে। তারপর কিছুটা এগিয়ে গিয়ে স্যারের টেবিলের সামনে দাঁড়িয়ে বেশ বিনয়ের সাথে বলল, স্যার, আমি কলেজ সেকশনের একটা ক্লাস রাখতে চাই। প্রিন্সিপাল সাহেব একটু অবাক হয়ে তাকালেন। কিন্তু ফাইজান, আপনি তো মূলত ভার্সিটি সেকশনের ইংলিশ ডিপার্টমেন্টের জন্য অ্যাপয়েন্টেড। কলেজের সিলেবাস আর ভার্সিটি লিটারেচার তো আলাদা। জি স্যার, আমি জানি। বারিশ মুখে হালকা পেশাদার হাসি
ফুটিয়ে বলল, তবু আমি চাচ্ছিলাম কলেজের সেকশনে একাদশ শ্রেণীর নতুন ব্যাচটা ইংরেজি বেসিক ফাউন্ডেশনটা আমি নিজেই তৈরি করে দিই। রুটিনে যদি আমার একটা রেগুলার ইংলিশ ক্লাস অলট করে দেওয়া যেত, খুব ভালো হতো। প্রথম দিনই ফাইজানের এমন আগ্রহীন বিনয়ী আচরণ আর নিজের সাবজেক্টের প্রতি দায়িত্ববোধ দেখে প্রিন্সিপাল সাহেব মুগ্ধ না হয়ে পারলেন না। সাধারণত তরুণ শিক্ষকেরা জুনিয়র সেকশনে ক্লাস নিতে একটু ইতস্ত করে, কিন্তু তার মতো একজন উচ্চশিক্ষিত এবং যোগ্য যুবক নিজে থেকে কলেজের বাচ্চাদের ইংরেজি শেখানোর আগ্রহ দেখাচ্ছে, এটা সত্যি প্রশংসনীয়। চেয়ারে একটু হেলান দিয়ে মুখে একটা সন্তুষ্টর হাসি ফুটিয়ে তিনি বললেন, বেশ, আপনি যখন নিজে থেকেই জুনিয়রদের ইংলিশ শেখানোর দায়িত্ব নিতে চাইছেন, আমার কোনো আপত্তি নেই। আপনার মতো একজন স্কিলড ইংলিশ টিচার পেলে নতুন ব্যাচটাই লাভ। আমি রুটিন কমিটিকে বলে দিচ্ছি। বারিশ নম্রভাবে মাথা ঝুঁকিয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ স্যার। আর যদি অনুমতি দেন, তবে আজ থেকে প্রথম পিরিয়ডেই ইংলিশ ক্লাসটা আমি নিতে চাই। একদম ফার্স্ট ডে থেকে ওদের সাথে কমিউনিকেটিভ ইংলিশের সেকশনটা শুরু করে দিতে চাচ্ছিলাম। প্রিন্সিপাল সাহেবের আর দেরি না করে টেবিলের বেশ চেপে পিয়নকে ডেকে বললেন, 11 ফার্স্ট পিরিয়ডের যে ইংলিশ ক্লাসটা আছে ওটা প্যারিক নোটিশের ফাইজান স্যারের নাম দিয়ে দাও। আজ থেকে উনি ওদের রেগুলার ইংলিশ ক্লাস নেবে। প্রিয়ান মাথাটা নেড়ে চলে যেতে বারিশ প্রিন্সিপাল স্যারকে আরেক দফা ধন্যবাদ জানিয়ে ক্লাসের অ্যাটেন্ডেন্স খাতাটা হাতে নিল। ঘড়ির কাঁটায় চোখে রেখে সে বুঝতে পারল ঠিক 5 মিনিট পরে বেল পড়বে। হুট করে তার ঠোঁটের কোনো অদ্ভুত এক হাসি ফুটে উঠল। অ্যালামেন্ট কর্কশ শব্দে ঝিলমিলের মাথাটা একদম খারাপ হয়ে যাচ্ছে। বাসছে তো বাসছেই, মাথায় কোনো নাম নেই। আধো ঘুমে হাত বাড়িয়ে ফোনটা কোনো মতে টিপে সাইলেন্টটা বন্ধ করলো সে। চাদরটা মুড়ি দিয়ে অন্যদিকে ঘুরে মাত্র চোখটা বুঝছে, ঠিক তখনই আবার সেই কানের কাছে ঘ্যান ঘ্যানানি। বিরক্ত হয়ে ঝিলমিল আবার বন্ধ করে, কিন্তু ওটা থামার পাত্র না। একটু পর আবার বাজে, বন্ধ করে আবার বাজে। মেজাজটা চটে গেল ওর। শেষেমেশে আর থাকতে না পেরেই ধরপড় করে বিছানার উপর উঠে বসলো কিশোরী। আর মোড় ভেঙে সামনে দেওয়াল ঘড়িটার দিকে চোখ পড়তেই একদম হাত পা ঠান্ডা হয়ে গেল ঝিলমিলের। মাথাটা যেন চক্কর দিয়ে উঠল। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 9:30 বাজে, অথচ ক্লাস রুটিন অনুযায়ী প্রথম পিরিয়ড শুরু হওয়ার কথা 9:30টায়। তার মানে ক্লাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তড়িঘড়ি করে ফোনটা হাতে নিতে দেখলো স্ক্রিন জুড়ে ইরানের 26টা মিস কল ভেসে আসে। আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে এক লাফে বিছানা থেকে নামলো সে। ওয়াশরুমে ঢুকে কোনো মতে ব্রাশ শেষ করে মুখ চাপ 5টা পানি ঝাপসা দিয়ে বেরিয়ে এলো। তাড়াহুড়োয় হাত কাঁপছে ওর। ড্রয়ার টেনে নতুন কলেজ ড্রেসের ধবধবে সাদা কামিজ আর সালোয়ারটা বের করে চটজলদি গায়ে গড়িয়ে নিল। এরপর কামিজের 2 কাঁধ থেকে ঝুলে থাকা ওড়নাটা বুকের উপর সুন্দর করে আড়াআড়ি করে টেনে ওড়নাটা 2 প্রান্তে পিঠের দিকে থেকে ঘুরে এনে কোনো কোমরে ঠিক ওপরে বেল দিয়ে নিখুঁত একটা বাঁধন দিতে পুরো ড্রেসটা ওর শরীরের সাথে সুন্দরভাবে ফিট হয়ে গেছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধার জন্য চিরুনিটা হাতে নেওয়ারও সময় পেল না। আঙুল দিয়ে জ্বর ছাড়িয়ে কোনো মতে টেনে টুনে 2 পাশে 2টো বেনি ঝুলিয়ে দিল সে। সিঁড়ি দিয়ে একদম লাফাতে লাফাতে নিচে নামার সময় মাকে ডেকে চিৎকার করে উঠল ঝিল, তোমরা আমাকে ডাকিনি কেন? ডাকিনি মানে তোর ঘরের দরজাটা ভাঙাই শুধু বাদ দিয়ে রেখেছিলাম। রান্নাঘর থেকে কড়া গলায় জবাব দিলেন নাজমা বেগম। ধুর, কলেজে প্রথম দিনে লেট হয়ে গেল। ঝিলমিলের এই এলোমেলো রূপ দেখে নাজমা বেগম চোখ কপালে তুলে বললেন, এমন পাগলের মতো সে যে কেউ কলেজে যায়? চুলগুলো কি সিঁড়ি করেছিস? চুপ করো তো, একদম সময় নেই। ডাইনিং টেবিলের থেকে একটা
পাউরুটি স্নাইট মুখে পুরো দিয়ে সোজা বাইরে দৌড় দিল সে। গ্যারেজ থেকে সাইকেলটা বের করে প্যাডেলের এমন চাপ দিল যে রীতিমতো সাইকেল উড়াচ্ছে সে। ঝড়ের গতিতে সাইকেল ছুটে রাস্তায় দিয়ে, কিন্তু অতিরিক্ত তাড়াহুড়ায় ফল যা হওয়ার তাই হলো। হঠাৎ রাস্তায় একটা ছোট্ট গর্তের চাকা পড়তেই ঢাল সামলাতে না পেরে ছিটকে পড়ে গেল ঝিলমিল। ভাগ্য ভালো যে খুশি বেশি ব্যথা পায়নি, তবে সাদা সালোয়ার আর কামিজের হাতা বেশ কিছুটা কাদা ময়লায় লেগে গেছে। তবে আজ এসব পাত্তা দেওয়ার সময় ওর নেই। চটজলদি উঠে দাঁড়িয়ে জামার ময়লাটা হাত দিয়ে কোনো রকমে ঝেড়ে ফেলে আবার সাইকেলে উঠে বসলো। কলেজের গেটে পৌঁছে সাইকেলটা লক করে ব্যাগ কাঁধে নিয়ে এক দৌড়ে নিজের ক্লাসরুমের সামনে এসে দাঁড়ালো। হাঁপাচ্ছে রীতিমতো। দরজার কাছে দাঁড়িয়ে ভেতর রে উকি দিতেই ওর চোখে পড়লো বারিশকে। বারিশ চাচ্চু ক্লাস নিচ্ছে। দৃশ্যটা দেখে ঝিলমিল যেন অবাক হলো, তেমনি বুকে আটকে থাকা একটা বিশাল শ্বাস যেন স্বস্তিতে বেরিয়ে এলো। বারিশ চাচ্চু তো ভার্সিটিতে ক্লাস নেওয়ার কথা, এখানে কি করছে? তবে যাই হোক, ভালোই হয়েছে। অন্য কোনো বৈরাগী স্যার হলে প্রথম দিনে লেট করার জন্য হয়তো কুরবানি খেতে হতো। বারিশ চাচ্চু ক্লাসে সে ভয় নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে ঝিলমিল একটু জোরে বলো, ভেতরে আসে চাচ্চু ব্যাস। মুহূর্তের মধ্যে ক্লাসের সব ছাত্রছাত্রীর দৃষ্টি ঘুরিয়ে পড়লো দরজায় দাঁড়ানো ঝিলমিলের দিকে। ঝিলমিলের অবস্থা দেখে পেছনের বেঞ্চের মুখ টিপে হাসতে শুরু করে দিল কয়েকজন মেয়ে, কিন্তু সবাই তাকাও বারিশের কোনো ভ্রুক্ষেপ নেই। সে আগের মতোই বোর্ডে লেখা ব্যস্ত। ঝিলমিল ভেবে পেল না বারিশ চাচ্চু শুনতে পায়নি নাকি ইচ্ছে করেই ইগনোর করেছে। সে গলাটা একটু উঁচিয়ে আবারও ডাকলো, চাচ্চু আসবো? এবারও বারিশ ঘাড় ঘোরালো না। কেমন যেন অসহায় লাগতে শুরু করে ঝিলমিলের। ক্লাসের ভেতর থেকে ইরান চোখ রাঙাচ্ছে। কেন এমন চোখ রাঙাচ্ছে কে জানে। ঝিলমিল একটু ঢোক গিলে বারিশের দিকে তাকিয়ে এবার অন্যভাবে ডাকলো, স্যার আসতে পারি? এবার ঘুরে তাকালো বারিশ। হাতে মার্কস পেন্সিল ডেস্কে রেখে শান্ত দৃষ্টি পা রেখে মাথা পর্যন্ত জরিপ করলো সপ্তদশীকে। তাড়াহুড়োয় বাঁধা দুটো উস্কো খুস্কো বেনি, কপালের সামনে ছোট্ট ছোট চুলগুলো ঘামে লেপ্টে আছে। সাদা ড্রেসের হাতায় আর সালোয়ারে কাদার দাগ, সব মিলিয়ে একদম বিধ্বস্ত একটা অবস্থা। বারিশ ধীরে পায়ে ওর দিকে এগিয়ে আসে। তার গম্ভীর মুখ দেখে ঝিলমিল নার্ভাসের কাটাতে জোরপূর্বক হাসার চেষ্টা করলো। কিছু একটা বলার জন্য মুখ খুলতে বারিশের বরফ শীতল কণ্ঠ ভেসে এলো, তুমি কি বাসা থেকে এসেছো নাকি ইঁদুরের গর্ত থেকে উঠে এসেছো? কথাটা শোনার পর ক্লাসের সবাই আর হাসি চেপে রাখতে পারল না, হো হো করে হেসে উঠল একসঙ্গে। ঝিলমিল চরম অস্বস্তিতে ক্লাসের সবার দিকে তাকায়। বারিশ একটা কড়া ধমক দিয়ে সবাইকে চুপ করালো। পুরো ক্লাস নিমিষেই পিনপতন নীরবতা। তারপর সে আবারও দৃষ্টি ফেরার দরজায় দাঁড়ানো রমণীর দিকে। ঝিলমিল আমতা আমতা করে বলল, বাসা থেকে এসেছি। ঠিকই আছে, এই অবস্থায় তো ইঁদুরও তোমাকে তাদের গর্তে এলাও করবে না। অপন মন, ঠিকই বলেছেন। এবার কি আমি ভেতরে আসতে পারি? ক্লাস শুরু হয়েছে ঠিক 30 মিনিট আগে। বারিশ চোখের পলক না ফেলেই বলো, জি স্যার। বুঝতে পারিনি কাল থেকে আর হবে না। আমি ঝিলমিলের কথা শেষ হওয়ার আগেই বারিশ হাত তুলে ওকে থামিয়ে দিয়ে নির্বিকার গলায় বলল, 30 মিনিট লেট করে এসেছে তাই 30 বার কান ধরে উঠবোস করে তারপর ক্লাসে ঢুকবে। বারিশের কোনো কথা না বাড়িয়ে আবার হোয়াইট বোর্ডের দিকে যেতে শুরু করলো। কিশোরী এবার সত্যি রেগে গেল। ভয় ডর সব ভুলে সে গট গট করে ক্লাসে ঢুকতে ঢুকতে বারিশের পিঠের দিকে তাকিয়ে বলতে লাগলো, কি বললেন আপনি? মাত্র 30 মিনিট লেট হয়েছে বলে আমি সবার সামনে কান ধরে উঠবোস করব? পারবো না আমি। কথাটা শেষ হতেই বারিশ পেছনে ঘুরে বিদ্যুৎ ঘুঁটিতে ঝিলমিলের দিকে এগোলো। বারিশকে এভাবে তেড়ে আসতে দেখে ঝিলমিলের রাগ মুহূর্তে সে পুনরায় পেছনে পিছাতেই আবার আগের জায়গায় অর্থাৎ দরজার বাইরে গিয়ে দাঁড়ালো। বারিশ দরজার একদম মুখোমুখি এসে দাঁড়িয়ে চোখ রাঙিয়ে বলল, বেয়াদবি করলে একদম
30-এর জায়গায় 60 বার কান ধরে উঠবোস করিয়ে ক্লাস থেকে সোজা বের করে দেব। চুপচাপ যা বলছি তা করে ক্লাস। আপনি না আমার চাচ্চু। চুপ। এখানে এসব চলবে না চাচ্চু, প্লিজ শ্যাট আপ। আমি তোমার বাবার ভাই নয় যে সারাক্ষণ এভাবে চাচ্চু চাচ্চু করবে। বারিশের গলার স্বর নামিয়ে শক্ত করে বলল। ঝিলমিল অবিশ্বাস চোখে চাকিয়ে বলল, আমি আপনি আমাকে সত্যি সবার সামনে কান ধরাবেন? তুমি কি তাড়াতাড়ি করবে? ক্লাসের সময় চলে যাচ্ছে। বারিশ হাত ঘড়ির দিকে তাকিয়ে তাগাদা দিল। কি বা আর করার আছে ঝিলমিলের? শেষেমেশে কথা নিচু করে সত্যি সত্যি দোকানে হাত রাখলো সে। ক্লাসে সবাই ঝিলমিলের এই অবস্থা দেখে ফিক করে হাসতে নিয়েও পারল না বারিশের ওই জ্বলন্ত চাহনির জন্য। বারিশ এক ধমকে সবার মনোযোগ আবার বেডের দিকে ঘুরিয়ে দিল। এদিকে দরজার পাশে দাঁড়িয়ে ঝিলমিল মনে মনে বারিশের 14 গোষ্ঠীর উদ্ধার করতে করতে গুনছে আর কান ধরে উঠবোস করছে। 1 2 3 5 মিনিটে কোনো রকম উঠে বসে 30 বার পূর্ণ করে ফেললো ঝিলমিল। বলল, হয়েছে স্যার, এবার আসি। বারিশ হট হেয়ার বোর্ডের থেকে চোখ না সরিয়েই মাথা নাড়িয়ে সম্মতি জানালো। অনুমতি পেতেই ঝিলমিল দ্রুত ক্লাস প্রবেশ করে। কিন্তু তাড়াহুড়ায় চোখের যেন আজ ওর কপালটাই খারাপ। ক্লাসের মাঝ বরাবর পৌঁছেই ডেস্কে একটা কোনায় পা লেগে আচমকায় হোঁচট খেল সে। কিন্তু ঝিলমিল কোনো মতে নিজেকে সামলে নিয়ে এক দৌড়ে শেষ বেঞ্চে ইশারার পাশে খালি সিটটায় গিয়ে বসলো। বারিশ একটা দীর্ঘশ্বাস নিয়ে ফ্লোরে ক্লাসে মনোযোগী নয়। এদিকে বান্ধবীর এই বিধ্বস্ত অবস্থা দেখে ইরান নিজের কপালে হাত দিয়ে ফিসফিসিয়ে বলল, কবে ঠিক হবি তুই বল তো? ফার্স্ট দিনে এই হলাম, ধ্যাত বলিস না। গুনে গুনে 10টা অ্যালার্ম সেট করে রেখেছিলাম। অ্যালার্ম ঠিকই বেজেছে, কিন্তু আমার কুত্তা ঘুম আর ভাঙলো না। ঝিলমিল ব্যাগটা ব্রেঞ্চে রাখতে রাখতে বসে উঠল। এরপর থেকে সকাল 5টায় ঘুম থেকে উঠে বসে থাকবি তুই। ঝিলমিল সেদিকে কান্না দিয়ে ক্লাসের সামনের দিকে তাকিয়ে গলার স্বর আরও নামিয়ে বলল, আচ্ছা ওসব স্যার, বারিশ চাচ্চু এখানে কোন ক্লাস নিচ্ছে রে? কেন আবার? আমাদের একাদেশে রেগুলারই ইংলিশ স্যার তুই নি। কি বলিস কি সত্যি? ইরান কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে ক্লাসের থমথমে পরিবেশ কাঁপে বারিশের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। ক্লাসে আর একটা সাউন্ডও যদি আমি পাই, তবে যে কথা বলবে তাকে সোজা সামনে এনে পুরো পিরিয়ড কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখবো। কথাটা তীরের মতো এসে গায়ে লাগতে ঝিলমিল আর ইরান ঝটপট কথা থামিয়ে দিল। ক্লাসের বাকি সবাই ওর একদম তথাস্থ হয়ে মেরুদণ্ড সোজা করে যার যার জায়গায় চুপচাপ বসে রইল। পুরো ক্লাসরুম আবার পিনপতন নীরবতা। কিন্তু হুট করে ঝিলমিলের মনে পড়ল নিজের রোল নাম্বারটা প্রেজেন্ট করতেই ভুলে গেছে। ঝিলমিল আর দেরি না করে একটু ইতস্ত করে বেঞ্চ ছেড়ে দাঁড়িয়ে বেশ নিচু গলায় কাচুমাচু হয়ে বলে, স্যার আমার প্রেজেন্টে একটু দিয়ে দিন। বারিশ উপস্থিত খাতাটার সামনে টেনে নিয়ে পাতা উল্টাতে উল্টাতে মুখটা তুলে জিজ্ঞেস করলো, নাম কি তোমার? বারিশের এই প্রশ্নটা শুনে ঝিলমিলের ভেতরের আগে একদম ফেটে পড়ার উপক্রম হলো। নাকটা ফুলে উঠল তার। এই লোক এত বেশি বেশি কেন করে? এমন ভাব করেছে যেন কখনো দেখেনি ঝিলমিলকে চুপ থাকে দেখে বারিশ এবার খাতা থেকে চোখ তুলে সরাসরি ওর দিকে তাকালো। কি হলো, নাম বলো। ঝিলমিল দাঁতে দাঁত চেপে গলার স্বর যথাসম্ভব স্বাভাবিক রেখে জবাব দিল, জাহানারা চৌধুরী ঝিলমিল। সন্ধ্যের হালকা আলোয় আধারিতে জারিফ আর ঝিলমিল দুজনেই দুপাশে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে কথা বলছিল। কলেজে দেখলাম না তোমায়, বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলাম। বললেও না আমাকে, বলেই কি তুই সাথে যেতিস না? তাহলে আচ্ছা বাদ দাও, তোমার চাচ্চু আমাদের ওখানেই চাকরি নিয়েছে কেন সেটা আমিও জানি না। তার যখন যেটা মন চায় সেটাই করে। কিছু বলেই বসার সবারও ওপর রেগে যায়। কে জানে, হয়তো আমার উপর নজর রাখতে এসব করেছে। খুব খারাপ সে। আমাকে আজকে ঝিলমিলের কথা সম্পূর্ণ করার আগেই জারিফ থামিয়ে দেয়। ওয়েট। গেট দিয়ে একটা গাড়ি ঢুকতে দেখে চোখ বড়
বড় হয়ে যায় জারিফের। ও মাই গড, হোয়াট আর ওয়ান্ডারফুল কার! তাদের বাসায় গেট বলে ভেতরে ঢুকছে রাজকীয় গাঢ় নীল রঙের একটা নতুন চকচকে মার্সিডিজ রিবেন্স এর ক্লাস গাড়ি। হেডলাইনের তীব্র আলোয় লয়নের অন্ধকারে কেটে যাচ্ছে। জারিফ অবিশ্বাসের চোখে সেই দিকে তাকিয়ে আছেন। লেনের ঠিক মাঝখানটায় এসে গাড়িটা থামাতেই আবারও চরম সীমানায় পৌঁছে যায় জারিফ। কারণ চকচকে আসনের দরজা খুলে অত্যন্ত গম্ভীরপূর্ণ ভঙ্গিতে গাড়ি থেকে নামছে বারিশ। চাকরের এমন চাচাকে এমন এক বিলাসবহুল রাজকীয় গাড়ির মালিক হিসেবে দেখে জারিফ তার ছাদের এক মুহূর্তেও টিকতে পারল না। সিঁড়ি দিয়ে হন্তদন্ত হয়ে নিচে নেমে এলো সে। এক দৌড়ে লয়ে গাড়ির কাছে গিয়ে হাতটা বাড়িয়ে বলল, এটা কোথায় পেলে চাচ্ছু? জারিফের হাত গাড়ির স্পর্শ লাগার আগেই বারিশ ঝট করে জারিফের কবজি চেপে ধরে ওকে থামিয়ে দিল। মুখে কোনো ভাবন্ত না এনে শান্ত গলায় বলল, ডোন্ট টাচ ইট, ইটস মাই কার। জারিফ নিজের কবজিটা ছাড়িয়ে নিয়ে উত্তেজিত গলায় বলল, আর ইউ ক্লিডিং মি চাচ্চু? সিরিয়াসলি? এই গাড়ি তুমি আবার কখন কিনলে? বারিশ এবার পকেট থেকে মার্সিডিজের চাবিটা বের করে লক করার বোতামে আলতো করে চাপ দিল। গাড়িটা একটা মৃদু আওয়াজ করে লক হতে সে জারিফের দিকে থেকে চোখ সরিয়ে নিল। ধীর স্থিরভাবে মুখ তুলে সে তাকালো ওপাশে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে থাকা ঝিলমিলের দিকে। সরাসরি ঝিলমিলের চোখের দিকে তাকিয়ে একদম স্বাভাবিক গলায় বলল, আজকে। বলেই সে বাড়ির ভিতরে ঢুকে পড়লো। বাড়িতে গুনে গুনে 3টে গাড়ি। তুমি আসবে বলে তোমার বাবা সেই দিনও তোমার জন্য নতুন একটা গাড়ি কিনে এনেছে। সেটা রেখে 4,72,00,000 টাকা খরচ করে কি মনে করে এই গাড়ি কিনতে গেলে তুমি? বারিশের রুম ঢুকে বেশ রাগান্বিত গলায় সব কথাগুলো বললেন ঝর্ণা বেগম। বারিশ কোনো কথা জবাব না দিয়ে চুপচাপ নিজের কাজ করতে থাকায় তিনি আরও রেগে গিয়ে বললেন, উঠতে দাও তরঙ্গ। সামনের টেবিলের উপর ল্যাপটপ খোলা বারিশের। সে ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে একদম নির্লিপ্ত ভঙ্গিতে বলল, গতকালই তো তুমি বললে গাড়ি কিনলে মেনে নিতে, তাই কিনেছি। এবার মেনে নাও। ওটা আমি রাগের মাথায় মুখের কথা বলেছিলাম, আর তুমি সেটাই সত্যি সত্যি নিজের টাকায় কিনেছি। চলে যাও এখান থেকে। বারিশের কণ্ঠে এবার বরফ শীতল কঠিন। একই কথা বারবার বলবে না। গাড়ি কেনা এতই যখন শখ ছিল, 1 কোটি টাকার মধ্যেও তো ভালো গাড়ি কিনতে পারতে। তাই বলে 4 কোটি 4টি টাকা উড়িয়ে দিলে। তুমি কি একটুও বদলাবে না তরঙ্গ? বারিশ এবার আর কোনো উত্তর দিল না। মায়ের কথাগুলো যেন ওর কানেই পৌঁছালো না। সে আগের মতো দাঁড়িয়ে রইল ল্যাপটপের স্ক্রিনে। কালই ফেরত দিয়ে আসবে গাড়িটা, আমি কোনো কথা শুনবো না। বারিশ এবার ল্যাপটপ থেকে চোখ তুলে মায়ের দিকে তাকালো। যেটা একবার আমার হয়ে যায় সেটা হাতছাড়া করার অভ্যাস আমার নেই। আমি অবশ্য বুঝি না, অত শত বুঝি না। আমি শুধু জানি ঝর্ণা বেগম কথাটি শেষও করতে পারলেন না। বারিশ হঠাৎ নিজের 2 হাত দিয়ে ল্যাপটপটা এত শক্ত করে চেপে ধরলো যে এক মুহূর্তের মধ্যে ওটা দুমুচড়ে ভেঙে ফেললো। ওর হাতের রগগুলো রাগে ফুলে উঠেছে। ছেলের এই মরামুখী নীরবতা দেখে ঝর্ণা বেগমের মুখেই আটকে গেল। তিনি আর কথা বাড়ানোর সাহস পেলেন না। একটা দীর্ঘশ্বাস ফেলে নিঃশ্বাসের রুম ছেড়ে বেরিয়ে গেল। দিঘি আর বারিশের বিয়ের তারিখে একদম ঘনিয়ে এসেছে। আর মাত্র কিছুদিন, তারপরই ওদের 4 হাত এক হবে। আজকে দিঘিকে নিয়ে কেনাকাটার জন্য শপিং মলে যাওয়ার কথা বারিশের। যাওয়ার কথা ছিল গতকালই, কিন্তু বারিশের ব্যস্ততার কারণে তার হয়ে ওঠেনি। এদিকে ঝিলমিলের জীবন নিয়ে অবস্থায় একদম তোলপাড়। কলেজে সে প্রতিদিনই লেট করে পৌঁছায়, আর বারিশ তাকে প্রতিদিনই ক্লাসের সামনে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখে। নিয়মিত এই অপমান সহ্য করতে করতে ঝিলমিলের চামড়া এখন গন্ডারের মতো শক্ত হয়ে গেছে। বারিশের কড়া কড়া কথা এখন আর ওর গায়ে লাগে না। ক্লাসে অনেকেই এখন ঝিলমিল আর ইরানের ভালো বন্ধু হয়ে গেছে। ঝিলমিলের চুল বেঁধে দিচ্ছে নূরজাহান বেগম, একদম মাথার তালু থেকে ট্রেন বেনি করে দিচ্ছেন তিনি। ঝিলমিলের মনটা ছটফট করছে। সে অবস্থিত হয়ে বলল, দাদিমা এখনও হয়নি?
ফুপি তো আমাকে রেখে চলে যাবে। যাবে না রে বোন, যাবে না। এই তো হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। জাহানারা বেগম পরম মায়ায় নাতনির চুল ওলট পালট করতে করতে বললেন। দিঘি পুরোপুরি তৌড় হয়ে নিচে নেমে এসে ঝিলমিলকে তার গাদা দিয়ে বললেন, হয়েছে তো, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। ঝিলমিল এবার ছটফট করে উঠে বলল, দাদিমা ছাড়ো এবার। নূরজাহান চৌধুরী আলতো করে শেষ টানটা দিয়ে চুলগুলো ছেড়ে দিলেন, বললেন, শেষ। দেখি তো কেমন লাগলো আমার সোনাটাকে। ঝিলমিল ঝট করে পট আয়নায় নিজের মুখটা একবার দেখে নিয়ে পেছনে ঘোরালো। দাদিমার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল, ফিরে আসার পর মন ভরে দেখিও দাদিমা, আমি এখন যাই। বলেই সে দিঘির হাত ধরে একদম টেনে বাইরে বেরিয়ে গেল। দিঘি আজ একটা কালো রঙের ঢিলে ঢালা প্যান্টের সাথে মানানসই লেডিস শার্ট পরেছে, আর ঝিলমিল পরেছে একদম সাধারণ একটা সুতি কুর্তির সাথে জিন্স প্যান্ট। দিঘি গিয়ে বারিশের পাশের সামনের সিটে বসলো, আর ঝিলমিল গিয়ে বসে পেছনের সিটে। গাড়ি স্টার্ট দেওয়ার আগে বারিশ আয়নায় একটু ঘাড় ঘুরিয়ে পেছনের সিটের দিকে তাকালো। তারপর ফের দিঘির দিকে ফিরে গম্ভীর গলা জিজ্ঞেস করলো, ও কোথায় যাচ্ছে? দিঘি সরলভাবে বলল, কেন, আমাদের সাথে শপিংয়ে যাচ্ছে। কিন্তু কেন? বারিশের কণ্ঠে স্পষ্ট বিরক্তি। ঝিলমিল পেছনের সিট থেকে সামনে দিকে ঝুঁকে এসে চওড়া একটা হাসি দিয়ে বলল, আচ্ছা, জ্বালাতে যাচ্ছে আপনাদের। কেন ফুপা, কোনো সমস্যা? বারিশ পেছনে ঘুরে ঝিলমিলের দিকে এমনভাবে তাকালো যেন পারলেই এখনই ওকে গাড়ি থেকে নামিয়ে দেয়। সে দাঁতে দাঁত চেপে বলল, না, তাহলে তো আর দেরি না করেও গাড়ি স্টার্ট করুন। বেশ হুকুম দেওয়ায় ভঙ্গিতে বলল কিশোরী। এদিকে ঝিলমিলের মুখে ফোঁপা ডাক শুনে দিঘির চোখ পাকিয়ে ওর দিকে তাকালো। এখনও বিয়েই হলো না, আর এর মধ্যে ফোঁপা ডাকা শুরু। তবে ঝিলমিলের সেসব চোখের ইশারাকে পাত্তা না দিয়েই দিঘির দিকে তাকিয়ে বলল, ফুপি শোনো, বল, কি বলবি? বিয়ের পর তোমরা এই হাজবেন্ডকে বলবে মানুষের সাথে ব্যবহারটা যেন একটু ভালো করে। দিঘি ফিসফিসিয়ে ধমক দিয়ে বলল, তুই কি একটু চুপ থাকবি? ঝিলমিল, থাকবো, তবে একটা শর্তে। কী শর্ত? শপিং মলে গিয়ে তুমি নিজের জন্য যা যা কিনবে আমাকেও ঠিক সেই জিনিসগুলো কিনে দিতে হবে। আচ্ছা বাবা, আচ্ছা, তোকে সব কিনে দেবো, তুই দয়া করে এখন চুপ থাক। ওকে ডান। ঝিলমিলের মুখে আঙুল দিয়ে চুপ থাকায় ভঙ্গি করলো। বারিশ গাড়ি চালাতে চালাতে লুকি মিরে বারবার পেছনের সিটে বসা ঝিলমিলের দেখছিল, আর ভেতরে ভেতরে রাগ সামলাতে দাঁত কামড়াচ্ছিল। শপিং মলে পৌঁছানোর মাত্রই বারিশকে পেছনে ফেলে দিঘিকে নিয়ে আগে আগে ছুটল ঝিলমিল। সে যতগুলো দোকানে ঢুকেছে সবগুলোতেই একদম হুলস্থুল বাঁধিয়ে দিয়েছে। কাপড় চোপড় টেনে টুনে সেলসম্যানদের অবস্থান করে তুলেছে। বারিশ তার জীবনে কোনোদিনও মেয়েদের সাথে কেনাকাটা করতে আসেনি। আজকেও এসে যে সে জীবনের সবচেয়ে বড় ভুল করেছে, তার প্রতি মুহূর্তে হারে হারে টের পাচ্ছে। বারিশের কেনাকাটায় আগ্রহ নেই কোনো। দিঘি তো আরও ইচ্ছে নেই। তার মনের ভেতর চোখের সামনে বারবার শুধু তাহসিনের মুখটাই ভেসে উঠেছে। তবুও এই ছটপটানে ঝিলমিলটা জোড়াজোড়ি ওর পছন্দ মতোই। দিঘি একে একে সব কিছুই কিনে নিল। বিয়ের কেনাকাটা তো আর একটা দুটো নয়, প্রচুর জিনিসপত্র। দেখতে দেখতে সারাদিন গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। কেনাকাটা প্রায় শেষ করে দিঘি একটু ওয়াশরুমের দিকে গেল। শপিং মলে একটা নিরিবিলি করিডরে বারিশ আর ঝিলমিল পাশাপাশি দাঁড়িয়ে আছে। বারিশের দু হাত ভর্তি দামি দামি ব্র্যান্ডের শপিং ব্যাগ। ঝিলমিল হঠাৎ বারিশের হাতে একটা বিশেষ ব্যাগ দিয়ে তাকিয়ে চঞ্চল গলায় বলল, আপনার বিয়ের শেরওয়ানিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে ফুপা। ওটা আমি পছন্দ করে দিয়েছি, দেখবেন বিয়ের দিন আপনাকে অনেক সুন্দর লাগবে। ঝিলমিলের কথায় শেষ হওয়া মাত্রই বারিশ আর নিজেকে সামলাতে না পারলে শপিং ব্যাগ সমেত বিদ্যুৎ গতিতে এক পায়ে এগিয়ে এসে নিজের শরীর দ্বারা ঝিলমিলকে দেওয়ালের সাথে চেপে ধরল। চোখ দুটোর আগে রক্তিম হয়ে গেছে। সে ঝিলমিলের একদম মুখের কাছে নিজের মুখ এনে ফিসফিসিয়ে বলল, কিসের প্রবাহা? বিয়ে হয়েছে আমাদের এখনও। শোনো, যাওয়ার পথে যদি আর একটা শব্দ তোমার এই মুখ দিয়ে বের হয়েছে, তবে দোকান থেকে সুপার গ্লু কিনে এনে
তোমার ঠোঁটে লাগিয়ে দেব। বলো, আরও কথা বলবে? বারিশের এই আচমকা আক্রমণে আর বাঘের মতো চাহনি দেখে ঝিলমিলের বুকের ভেতরটা ধক করে উঠল। সে ভয়ে চোখ বড় বড় করে দুপাশে জোরে জোরে মাথা নাড়ালো। না, সে আর একটা কথাও বলবে না। বারিশের দেওয়া হুমকির পর ঝিলমিল মুখের কুলুপ আটকালো ঠিকই, কিন্তু নিজের স্বভাব তো আর পুরোপুরি বদলে ফেলা যায় না। বারিশের গাড়িটাকে বানিয়ে দিল সে চলন্ত রেস্তোরাঁ। দিঘি ফিরে আসতেই ঝিলমিলে চুপচাপ গিয়ে পেছনের সিটে বসে। তবে মুখ বন্ধ রাখলেও পেটের ক্ষুধা তো আর বন্ধ রাখা যায় না। এই বারিশ স্যার সারাদিনে এক বোতল পানি পর্যন্ত খাওয়ায়নি ওদের। শপিং মলের ভেতরে অত ছোটাছুটি করার পর ঝিলমিলের বেশ ভালো রকম খিদে পেয়েছে। গাড়ি কিছুদূর এগোতেই রাস্তার পাশে একটা ফুড কোর্ট দেখে ঝিলমিল আর লোভ সামলাতে পারল না। সে দিঘির পিঠে আলতো টোকা দিয়ে হাত দিয়ে ইশারা করলো ফুটকো দিকে। মুখে কিছু বলল না, শুধু দুই ঠোঁট চেপে ধরে পেটে হাত দিয়ে ক্ষুধার্ত একটা মুখভঙ্গি করলো। দিঘি ওর ইশারা বুঝতে পেরে বারিশের দিকে তাকিয়ে বলল, বারিশ, গাড়িটা একটু থামাও তো। ঝিলমিলের বোধহয় খিদে পেয়েছে, কিছু একটা কিনবে। বারিশ লুকিং মিনারের সপ্তদশের দিকে তাকাতেই দেখলো সে একদম নিরীহ মুখে বারিশ লুকিং মিরারের সপ্তদশের দিকে তাকাতে দেখলো সে একদম নিরীহ মুখে বসে আছে। সে নিঃশব্দে গাড়িটা চাপাল রাস্তার পাশে। ঝিলমিল ঝটপট গাড়ি থেকে নেমে ফুচকা আর আইসক্রিম কিনে বেশ খুশি মনে গাড়িতে ফিরে এলো। গাড়ির ভেতর বসে এসে আয়েশ করে ফুচকা খাওয়ার শুরু করে। দামি লেদার সিটের ওপর টং পানি গুলো পড়েছে, সেই দিকে মেয়েটার কোনো ভক্ষোভ নেই। গাড়ি আবারও নিজ গন্তব্য চলেছে। ফুচকা শেষ হতে না হতেই ঝিলমিলের নজর পড়লো রাস্তার ওপাশে একটা কফি শপের দিকে। পুনরায় ঝিলমিল খামচে ধরলো দিঘির হাত। একবারও মুখে কোনো রাগ নেই, শুধু জানালার বাইরে কফি শপে স্নাইটবোর্ডের দিকে করুণ চোখে তাকিয়ে রইল। দিঘি বার বলল, বারিশ গাড়িটা আরেকবার থামালো। ও একটু কফি খাবে। দাঁতে দাঁত চেপে গাড়ির সাইড করলো বারিশ। ঝিলমিল এবার গাড়ি থেকে নেমে বড় এক মগ কোল্ড কফি আর সাথে দুটো বড় চিজ বার্গার নিয়ে গাড়িতে ঢুকলো। বার্গারের চিজ আর সস আঙুল বেশি মার্সিডিজের সিটের ওপর বসে পড়লো। এবারও কোনো দিকে না তাকিয়ে খেতে লাগলো মেয়েটা। বারিশ তখন আয়নায় ওর দিকে এমনভাবে তাকালো যেন পারলে এখনই গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেবে। গাড়ি আবারও স্টার্ট করেছে বারিশ। এবার অন্তত সোজা বাড়ি পৌঁছে যাবে, কিন্তু বারিশের সেই স্বস্তি টিকলো না বেশিক্ষণ। গাড়ি যখন তাদের এলাকায় কাছাকাছি চলে এসেছে, ঠিক তখনই ঝিলমিলে চোখ আটকে রাস্তার ধারে একটা চটপটির দোকানের দিকে। ওর মনটা কেমন যেন চটপটির জন্য আনচান করে উঠলো। এটা সে পার্সেল করে নিয়ে যাবে, ঘুমানোর আগে খেয়ে ঘুমাবে। ঝিলমিল এবার দিঘির কাঁধে বারবার মৃদু ধাক্কা দিয়ে জানালো বাইরে চটপটি দোকানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মুখে কোনো কথা বলে শুধু চোখ দুটো দিয়েই আকুল এক মিনতি ফুলিয়ে তুলল সে। দিঘি পেছনের দিকে ঘুরে শাসানোর মতো করে ঝিলমিল ইশারায় বোঝালো এইবারই শেষ। তপ্ত শ্বাস ফেলে দিঘি বারিশের দিকে ফিরে বেশ নরম গলায় বলল, বারিশ, আর একটা বার গাড়িটা একটু সাইড করো, ওর চটপটি নেবে। স্টিয়ারিংয়ে ধরা হাত দুটো শক্ত হয়ে গেল বারিশের। বুকের ভেতর রাগে অগ্নিকুণ্ডল যেন দাও দাও করে জ্বলে উঠল। 4,72,00,000 টাকা একটা ব্র্যান্ড নিউ মার্সিডিজ গাড়িতে এই মেয়ে গত 1 ঘন্টা চলার তো সস্তা হোটেল বানিয়ে ছেড়েছে। লুকিং মিরারে সে ঝিলমিলের দিকে এমন এক জোড়া অগ্নিদৃষ্টি ছুটল যে সে চোখ দিয়েই মুহূর্তে পুরো ছাই করে দেওয়া সম্ভব। চরম রাগ মনের ভেতরে চেপে বারিশ ঝটকা মেরে ব্রেক কষে গাড়িটা রাস্তার পাশে থামায়। ঝিলমিল দ্রুত গাড়ি থেকে নেমে চলে গেল চটপটি পার্সেল করতে। আর বারিশ স্টিয়ারিংয়ের ওপর 2 হাত শক্ত করে চেপে ধরে মনে মনে বলল, এই মেয়ে মানুষ নয়, এই মেয়ে একটা আপদ। আইউস এর মুখটা যদি সত্যি আমি সুপার গ্লু দিয়ে আজীবনের জন্য আটকে দিতে পারতাম। দিঘি আর ঝিলমিলকে ওদের বাসায় পৌঁছে দিয়ে নিজের বাড়ি লনে এসে যখন বারিশ গাড়িটা থামালো, তখন রাত বেশ গভীর। পেছনে দরজা খুলে ব্যাগগুলো নেওয়ার সময় দেখলো
সিটের মধ্যে সস টক পানি লেগে আছে। সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। কয়েক সেকেন্ডের ওভাবে দাঁড়িয়ে থাকার পর একটা ভারী শ্বাস টানে। তারপর ড্যাশবোর্ড থেকে টিস্যু বক্সটা টেনে নিয়ে কয়েকটা টিস্যু ছিঁড়ে ফেলে। বের করে অত্যন্ত ধীর স্থিরে সে সিটের ওপর পড়ে একে একে সস আর টক পানির দাগগুলো ঘষে ঘষে মুছে ফেলে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ। গল্প শুকনো পাতার নূপুর পায়ে চলবে।